আমি শামীম আহমদ, ইন্সট্রাক্টর ইলেকট্রনিক্স, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট। আজকে তোমাদের সামনে ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স সাবজেক্ট নিয়ে এসেছি। এই চলমান লাইভ ক্লাসে সংযুক্ত যারা রয়েছেন তাদের সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ছাত্রছাত্রীরা, তোমরা নিশ্চয়ই ঈদের সময়ে খুব ভালোভাবে কাটিয়েছো, যদিও কোভিড-19 আক্রান্ত হওয়ার ভয়ে আমরা সবাই আতঙ্কিত। এরপরও আমরা আশা করব আমরা সুস্থভাবেই ছিলাম এবং থাকবো। আসো আমরা আমাদের লেসনের দিকে ফিরে যাই। আজকে আমরা তৃতীয় ক্লাস নিচ্ছি এবং দ্বিতীয় চ্যাপ্টার দিয়ে আমরা আলোচনা করব। উৎকৃষ্ট টেকনোলজি, তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি এই লাইভ ক্লাসে অংশগ্রহণ করার জন্য। আমরা আমাদের সাবজেক্ট একটু ওভারভিউ করি প্রতিদিনই, আজকেও করছি। আজকে আমরা যে ক্লাসগুলো করব সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য ফিচার অফ পাওয়ার ট্রানজিস্টর, ক্লাসিফাই পাওয়ার ট্রানজিস্টর, describe the construction and operation of IGBT, insulated gate bipolar transistor, and SIT, static induction transistor। ঠিক আছে? এবং কম্পেয়ার করব IGBT মসফেট ও বিজেটির সাথে, এবং মেনশন দ্য অ্যাপ্লিকেশন অফ IGBT ও SIT এর অ্যাপ্লিকেশন বা ব্যবহার সম্পর্কে আমরা জানবো। আমরা প্রথমে চলে আসি পাওয়ার ট্রানজিস্টর কাকে বলে। আমরা জানি এটা ট্রানজিস্টর কাকে বলে। সে ট্রানজিস্টরের সাথে পাওয়ার শব্দটা যুক্ত করে দিলে সেটা হয়ে যাচ্ছে পাওয়ার ট্রানজিস্টর। অর্থাৎ পাওয়ার ট্রানজিস্টর হচ্ছে এমন একটি 3 টার্মিনাল বিশিষ্ট সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক ডিভাইস যার মাধ্যমে হাই পাওয়ার, হাই কারেন্ট, হাই ভোল্টেজ কোনো সিগন্যালকে অ্যাম্প্লিফাই করা যাবে, অথবা তার সুইচিং স্টেট অর্থাৎ অন এবং অফ দুটো কন্ডিশনের মধ্যে পরিবর্তন আনয়ন করা যাবে। সেটাকে আমরা বলছি পাওয়ার ট্রানজিস্টর। পাওয়ার ট্রানজিস্টরের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে এর টার্ন অফ এবং অন করার মাধ্যমে, এর বৈশিষ্ট্যের মাধ্যমে একে নিয়ন্ত্রণ করা যায়। সাধারণত সুইচিং ডিভাইস হিসেবে ব্যবহার করা হয়। পাওয়ার ট্রানজিস্টর স্যাচুরেশন রিজিয়নে কাজ করে বলে এতে অন স্টেটে ভোল্টেজ ড্রপ কম হয়, এবং আধুনিক যুগে পাওয়ার ট্রানজিস্টর সমূহের সুইচিং গতি থাইরিস্টর হতে বেশি বিধায় আমরা এদেরকে অনেক বেশি ব্যবহার করে থাকি। পাওয়ার ট্রানজিস্টরকে আমরা ক্লাসিফাই করতে পারি। ক্লাসিফাই করতে গেলে 4টা প্রকারে আমরা তাকে ভাগ করতে পারি। একটা হচ্ছে বাইপোলার ট্রানজিস্টর বা বিজেটি, মেটাল অক্সাইড ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর মসফেট বা আইজিফেট, ইনসুলেটেড গেট বাইপোলার ট্রানজিস্টর আইজিবিটি, এবং সেই সাথে রয়েছে স্ট্যাটিক ইন্ডাকশন ট্রানজিস্টর। আমরা ইনসুলেটেড গেট বাইপোলার ট্রানজিস্টর নিয়ে আলোচনায় আসি। ইনসুলেটেড গেট বাইপোলার ট্রানজিস্টর দুটো শব্দকে একত্রিত করা হয়েছে। ইনসুলেটেড গেটকে বলা হয় মসফেট, বাইপোলার ট্রানজিস্টর যেটা আমরা বাইপোলার ট্রানজিস্টর বা চ্যানেল ট্রানজিস্টর বা পিএনপি ট্রানজিস্টর বলে থাকি। দুটো বৈশিষ্ট্যের মধ্যে কিছু সিমিলারিটিস এবং ডিসিমিলারিটিস আছে, যেমন কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। যেমন বিজেটিকে যখন আমরা অন কন্ডিশনে নিয়ে যাই পাওয়ার ডিসিপেশন কম, কিন্তু বিজেটি যখন সুইচ হয় তখন ফার্স্ট অর্থাৎ দ্রুত গতিতে সেই সুইচিং অ্যাকশনটা সম্পন্ন করতে পারে না। অপরদিকে মসফেটের অন কন্ডিশনে তার মাঝখানে ভোল্টেজ ড্রপটা বেশি, হাই পাওয়ার লস হয়, কিন্তু তার সুইচিং স্পিড বেশি। এই দুটো ডিভাইসের দুটি ভালো দিক নিয়ে আমরা নতুন একটা ডিভাইসকে তৈরি করেছি, সেটাকে বলা হচ্ছে আইজিবিটি। কি বলা হচ্ছে? আইজিবিটি, যেখানে মসফেট এবং বাইপোলার জাংশন ট্রানজিস্টরের যে বৈশিষ্ট্যগুলো উপকারী, সে বৈশিষ্ট্যগুলো এই আইজিবিটির মধ্যে সংশ্লিষ্ট করা হয়েছে। Describe the construction and operation of IGBT. আমরা এই চ্যাপ্টারের মধ্যে পড়ছি হোয়াট ইজ আইজিবিটি। ইনপুট ইম্পিডেন্স মসফেটের মতো উচ্চমানের হয়ে থাকে, এটিতে বিজেটির মতো অনস্টেট পাওয়ার লস কম হয়ে থাকে। অধিকন্ত বিজেটিতে উপস্থিত দ্বিতীয় ব্রেকডাউন ভোল্টেজ সমস্যা থেকে মুক্ত। আইজিবিটি এর বৈশিষ্ট্য মসফেটের তুলনায় বিজেটি এর সহিত অধিক পরিমাণে সাদৃশ্যপূর্ণ। পি প্লাস টাইপ সাবস্ট্রেটের কারণে এন মাইনাস রিজিয়নে মাইনরিটি চার্জ ক্যারিয়ারের অনুপ্রবেশ ঘটে। ঠিক আছে, তাহলে এটা দিয়ে আমরা একটা আইজিবিটি কাকে বলে এবং আইজিবিটির সাথে মসফেট এবং বিজেটির কি কি বৈশিষ্ট্যের মিল রয়েছে সে বিষয়টা আমরা আলোকপাত করলাম।
আইজিবিটিকে আমরা বিভিন্ন নামে অভিহিত করতে পারি। একটা হচ্ছে ইনসুলেটেড গেট বাইপোলার ট্রানজিস্টর, মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর, ইনসুলেটেড গেট ট্রানজিস্টর, কন্ডাক্টিভিটি মডুলেটেড ফেট এবং গেট মডুলেটেড ফেট, ইনসুলেটেড গেট ট্রানজিস্টর। ঠিক আছে, আমরা দুটো ডিফারেন্ট টাইপের আইজিবিটি সম্পর্কে ধারণা অর্জন করব। একটা হচ্ছে পাঞ্চ থ্রো, একটা হচ্ছে নন পাঞ্চ থ্রো। আমরা একটু লক্ষ্য করলে দেখব যে এই আইজিবিটিতে স্তর পাঁচটা, এন প্লাস পি, এন মাইনাস, এন প্লাস পি প্লাস। এদিকে হচ্ছে কালেক্টর, এদিকে হচ্ছে এমিটার, এবং এই দুই এন এর সাথে এবং এন মাইনাস এর সাথে সংযুক্ত আছে কে গেট টার্মিনাল। আর অপরদিকে এটাকে যদি পর্যালোচনা করি, পি এন, এটা হলো 4 লেয়ার ডিভাইস। তার মানে মাঝখানে যে বাফার রিজিয়নটা রয়েছে, সেই বাফার রিজিয়নটা এখানে অ্যাবসেন্ট। যদি বাফার রিজিয়ন থাকে সেটাকে বলা হয় পাঞ্চ থ্রো, আর যদি বাফার রিজিয়ন না থাকে তাহলে সেটাকে বলা হয় নন পাঞ্চ থ্রো। ঠিক আছে, তাহলে আমরা কয়টা পেলাম? একটা পাঞ্চ থ্রো, একটা নন পাঞ্চ থ্রো। এই পাঞ্চ থ্রো এবং নন পাঞ্চ থ্রোর মধ্যে মেইন ডিফারেন্সটা হচ্ছে এখানে একটা রিজিয়ন রয়েছে বাফার লেয়ার, আর এখানে কোনো বাফার লেয়ার নেই। এর ব্যাখ্যাটা আমি পরে যাব যে কিভাবে তারা কাজ করে। আমি এখানে শুধু দুটা রিজিয়ন অর্থাৎ দুটো অংশে যে পার্থক্য রয়েছে সেই পার্থক্যটা দেখানোর জন্য আমি দুটো ফিগার এখানে উপস্থাপন করেছি। এখন আমরা চলে আসি যে একটা ফিগার দিয়েছি, এটা হলো নন পাঞ্চ থ্রো। এর মধ্যে এপিটেক্সিয়াল লেয়ার, এন প্লাস লেয়ার, পি মাইনাস লেয়ার, পি প্লাস লেয়ার। তার যে থিকনেস, সেই থিকনেসের কম্পারিজনটা তোমাদেরকে এখানে দেখানো হয়েছে। তোমরা এই থিকনেসের কম্পারিজনটা মনে রাখবে যে স্ট্রাকচারাল যেই ফিগারটা রয়েছে সেই স্ট্রাকচারাল ফিগারের মধ্যে আমরা তার বিভিন্ন লেয়ারের যে পি প্লাস, এন প্লাস, এন মাইনাস এর যে পার্থক্যটা পাই, সেই পার্থক্যটা আমরা এখানে উপস্থাপন করলাম। সিম্বল এবং ইকুইভ্যালেন্ট সার্কিট অফ এন আইজিবিটি। আমরা একটা মসফেট, এন চ্যানেল মসফেট, একটা বাইপোলার জাংশন ট্রানজিস্টর, এটা কি এনপিএন ট্রানজিস্টরকে যদি একত্র করি তাহলে আমরা একটা আইজিবিটি পাই। যেহেতু এটা মসফেটের আচরণ করে তাই এখানে বেস না দিয়ে একটা গেট দিয়ে এটাকে ইনসুলেটেড করে রাখা হয়েছে, যে সরাসরি কানেক্টেড নয়। আর এখানে আছে কালেক্টর, এখানে হচ্ছে অ্যামিটার, সেই সাথে তার কনস্ট্রাকশনটা আবার দেখানো হয়েছে। প্রত্যেকটা লেয়ারের নাম এখানে দেওয়া হয়েছে, ইনজেক্টিং লেয়ার, বাফার লেয়ার, ড্রিফট ড্রেন রিজিয়ন যেটাকে এপিটেক্সিয়াল লেয়ারও বলা হয়, আর পি টাইপ লেয়ারটা হচ্ছে বডি রিজিয়ন। ঠিক আছে, এটা হচ্ছে তার ইকুইভ্যালেন্ট সার্কিট। এটা হচ্ছে তার একটা মিডিয়াম পাওয়ার আইজিবিটি, এটা হচ্ছে হাই পাওয়ার আইজিবিটি, যেগুলো আমরা ইন্ডাস্ট্রিতে ব্যবহার করব। এটা তার একটা ইকুইভ্যালেন্ট সার্কিট। ইকুইভ্যালেন্ট সার্কিটের মধ্যে দুটো অংশকে এখানে মেনশন করা হয়েছে। একটা হচ্ছে ড্রিফট রিজিয়নের জন্য এখানে একটা রেজিস্ট্যান্স ফর্ম করে, যে রেজিস্ট্যান্সটা আমার এই মসফেট ড্রেন থেকে আমার এই যে ট্রানজিস্টর রয়েছে Q2, এটাকে আমরা Q2 হিসাবে ডেনোট করব, ট্রানজিস্টরের বেস এবং কালেক্টরের সাথে। আর বডি রিজিয়নের যে রেজিস্ট্যান্সটা দেখানো হচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে ড্রিফট রিজিয়ন, এটা হচ্ছে বডি রিজিয়ন, এটা পি টাইপ, এটা এন মাইনাস, এর মধ্যে যে রেজিস্ট্যান্সটা ফর্ম করে সেই রেজিস্ট্যান্সের ইকুইভ্যালেন্ট সার্কিটে আমরা এই পজিশনে পাই। এই রেজিস্ট্যান্সটা হচ্ছে বডি রিজিয়নের লেয়ারের জন্য, এই রেজিস্টারটা হচ্ছে ড্রিফট রিজিয়নের রেজিস্ট্যান্সের জন্য। ঠিক আছে, যে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস আছে তার রেজিস্ট্যান্স। এটা হচ্ছে প্যারাসাইটিক ট্রানজিস্টর। দুটি ট্রানজিস্টরকে যদি এভাবে যুক্ত করা হয়, অর্থাৎ আমরা যখন পিএনপিএন 4 লেয়ার ডিভাইসকে স্টাডি করি তখন দেখা যায় যে পিএনপিএন 4 লেয়ার ডিভাইসকে পিএনপি এবং এনপিএন দুটি ট্রানজিস্টরের এরূপ সিরিজ কানেকশনে সংযুক্ত করা হয়, যেখানে একটা ট্রানজিস্টরের অন কন্ডিশনে গেলে আরেকটা ট্রানজিস্টর অটোমেটিক্যালি অন কন্ডিশনে চলে যায়। এই ধরনের স্ট্রাকচারকে বলা হয় প্যারাসাইটিক স্ট্রাকচার। কি বলা হয়? প্যারাসাইটিক স্ট্রাকচার। এই কথাটুকু আমি এখানে লিখে দিয়েছি, তোমরা দেখে নেবে যে হোয়াট ইজ প্যারাসাইটিক স্ট্রাকচার। আমরা চলে যাচ্ছি কনস্ট্রাকশন অফ আইজিবিটি। এই কনস্ট্রাকশন অফ আইজিবিটির মধ্যে কিন্তু আমরা দুটো পাই, একটা হচ্ছে পাঞ্চ থ্রো, একটা নন পাঞ্চ থ্রো। এখানে কিন্তু বাফার লেয়ার আছে, এই জন্য আমি লিখেছি যে অপশনাল পাঞ্চ থ্রো। যদি এই বাফার লেয়ার থাকে তাহলে সেটা পাঞ্চ থ্রো, না থাকলে নন পাঞ্চ থ্রো। এর ভিতরে এই স্ট্রাকচারাল ভিউতে যদি আমরা আসি, তাহলে এখান থেকে গেট থেকে এই লেয়ার পর্যন্ত, ড্রিফট রিজিয়ন পর্যন্ত, এটা হচ্ছে মসফেটের স্ট্রাকচার। শুধু অতিরিক্ত অংশটুকু রয়েছে ইনজেক্টিং লেয়ার, পি টাইপ সাবস্ট্রেট যেটা রয়েছে সেটা হচ্ছে আইজিবিটির জন্য অতিরিক্ত, যেটাকে আমরা কালেক্টরের সাথে সংযুক্ত করেছি। অপরদিকে পি মাইনাস লেয়ারকে সংযুক্ত করেছি এমিটারের সাথে, এবং এন প্লাস এবং এন মাইনাস লেয়ার দুটো এই গেট টার্মিনালের সাথে ইনসুলেটেড অবস্থায় সংযুক্ত আছে। এখানে এই ইনসুলেটেড অবস্থাটাকে আমরা একটা মসফেট দিয়ে রিপ্রেজেন্ট করেছি, এবং এই
জাংশন J3, J2 এবং J1 এর মধ্যে দেখা যাচ্ছে যে NPN এবং এদিক থেকে PNP, এজন্য PNP ট্রানজিস্টর দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে এবং NPN ট্রানজিস্টর দিয়ে এই অংশটুকুকে রিপ্রেজেন্ট করা হয়েছে। এখানে একটা জাংশন, এখানে একটা জাংশন, J1 এবং J2। ঠিক আছে, এটা হচ্ছে বেস এমিটার জাংশন, এটা হচ্ছে কালেক্টর এমিটার জাংশন, আর এখানে হচ্ছে এটা এমিটার বেস জাংশন, আর এটা হচ্ছে বেস কালেক্টর জাংশন। এভাবে আমরা ইকুইভ্যালেন্ট সার্কিটটা পেয়ে থাকি। আর এই যে ড্রিফট রিজিয়নের রেজিস্ট্যান্সটাকে আর মোড দিয়ে, আর এখানে বডি লেয়ারের রেজিস্ট্যান্স থাকে এই রেজিস্টরটা দিয়ে নির্দেশ করা হয়েছে। তাহলে আমরা এটার একটা স্ট্রাকচার পেয়ে গেলাম, যেটাকে আমরা পাঁচ থ্রো স্ট্রাকচার বলছি। ঠিক আছে, আমরা আরেকটা স্ট্রাকচারে যাই। এই স্ট্রাকচার হচ্ছে নন পাঁচ থ্রো। এখানের মধ্যে দেখো ঠিক সেম কন্ডিশনে এখানে একটা মসফেট আমরা প্রতিস্থাপন করেছি, আর এখানে একটা ট্রানজিস্টর, এখানে আরেকটা ট্রানজিস্টর, যথাক্রমে পিএনপি এবং এনপিএন কে প্রতিস্থাপন করেছি। এই ইকুইভ্যালেন্ট সার্কিটটা আবার এখানে আমি দিয়ে দিয়েছি, যাতে আমরা ইকুইভ্যালেন্ট সার্কিটটার এই অংশের মধ্যে, অর্থাৎ ফিজিক্যাল যে স্ট্রাকচারের মধ্যে প্রতিস্থাপন করা হয়েছে সেই জিনিসটা আমরা সহজে বুঝতে পারি। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি একটা আইজিবিটির গঠন সম্পর্কে আমরা জেনে গেলাম। এখন আমরা এই আইজিবিটির গঠনের যে লিটারেচার গুলো আছে, যে কথাগুলো আমরা বলেছি, সে কথাগুলো এখানে আমি লিখে দিয়েছি তোমাদের জানার জন্য। এখানে একটা বিষয় দেখো, যে বাফার লেয়ার, যে পাঁচ থ্রো, এই বাফার লেয়ার থাকা এবং না থাকার মধ্যে কি ঘটনাটা ঘটছে। সুইচিং টাইম ইজ রিডিউসড বাই ইউজিং এ হেভিলি ডাফড বাফার লেয়ার। বাফার লেয়ার থাকলে সুইচিং টাইমকে রিডিউস করা যায়। নন পাঁচ থ্রো স্ট্রাকচারে ক্যারিয়ার লাইফ টাইম হচ্ছে, অর্থাৎ ড্রিফট রিজিয়নে হোল প্রবেশ করে, সেই হোলগুলো যতক্ষণ অবস্থান করে সেটা হচ্ছে তার লাইফ টাইম। সেখানে বলা হচ্ছে কন্ডাক্টিভিটি মডুলেশন অফ দ্য ড্রিফট রিজিয়ন অ্যান্ড রিডিউস দ্য অন স্টেট ভোল্টেজ ড্রপ। তাহলে দেখা যাচ্ছে যে আমরা বাফার লেয়ার এবং এখানে যে ড্রিফট রিজিয়নের মধ্যে কন্ডাক্টিভিটি মডুলেশন আছে, তার মধ্যে আমরা অন স্টেট ভোল্টেজ ড্রপ এবং কি করতে পারি, সুইচিং টাইমকে রিডিউস করতে পারি। এবং দুটো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, অন কন্ডিশনে থাকা অবস্থায় তার জন্য ভোল্টেজ ড্রপ কম হয়, এবং সুইচিং গতি যদি বেশি হয় তাহলে আমরা খুব সহজে অল্প পরিমাণ পাওয়ার খরচে আমরা অধিক দ্রুত গতির সুইচ হিসেবে তাকে ব্যবহার করে আমরা যে কোনো সার্কিটকে অন কিংবা অফ করে নিতে পারবো। বাকি যেগুলো আছে এগুলো অলরেডি আলোচনায় চলে এসেছে, কোন কোন অংশকে কি করেছি সেটা তোমরা একটু দেখে নেবে পরে। এখন আমরা চলে যাচ্ছি সুইচিং অপারেশন অফ আইজিবিটিতে, অর্থাৎ আইজিবিটির অপারেশন, একটা আইজিবিটিকে আমরা কিভাবে কাজ করাতে পারি। আমরা লক্ষ্য করব, যখন আমরা আইজিবিটি কাজ করাবো তখন আমরা গেটে কোনো ভোল্টেজ দেব না, না দিয়ে আমরা কি করব, কালেক্টর এবং এমিটারের মধ্যে একটা ভোল্টেজ প্রদান করব। এখানে ভার্টিক্যাল স্ট্রাকচারে দুটো পৃথক পৃথক চ্যানেলের মধ্যে কিন্তু এমিটার কালেক্টরকে গঠন করা হয়েছে, যার ফলে গেট হলো একটা, এমিটার হলো দুটা। এখন আমরা এই ভিসিসি ভোল্টেজটা যখন কালেক্টর এবং এমিটারের মধ্যে প্রয়োগ করব, তখন দেখা যাবে যে J2 জাংশনটি রিভার্স হবে এবং অপরদিকে J3 জাংশনটি কি হবে, ফরওয়ার্ড হবে। এই অবস্থায় কোনো কারেন্ট প্রবাহিত হবে না। ঠিক আছে, এর মধ্যে যদি আমরা গেটে একটি ভিজি সাপ্লাই প্রদান করি বা গেট ভোল্টেজ প্রদান করি, যে গেট ভোল্টেজটা হবে কি, আমি গেটকে এমিটারের সাপেক্ষে পজিটিভ করব। সাথে সাথে আমি যে গেটের মসফেট স্ট্রাকচার দেখেছিলাম, সেই স্ট্রাকচারের মধ্যে গেটকে পজিটিভ করার সাথে সাথে এই পি রিজিয়নের মধ্যে কি তৈরি হবে, চার্জ ক্যারিয়ার, নেগেটিভ চার্জ ক্যারিয়ার তৈরি হবে। এই নেগেটিভ চার্জ ক্যারিয়ার তৈরি হওয়ার সাথে সাথেই এই এমিটার থেকে কারেন্ট, যেহেতু এমিটারে কি দেওয়া আছে, নেগেটিভ, এমিটার থেকে ইলেকট্রন সমূহ প্রবেশ করবে কোথায়, এন প্লাস লেয়ার থেকে এন মাইনাস বা এপিটেক্সিয়াল লেয়ারের দিকে। এটা হওয়ার মাত্রই, যেহেতু জেটি জাংশনটি ফরওয়ার্ড কন্ডিশনে আছে, সুতরাং পিসিসি সাপ্লাই থেকে কালেক্টরের মধ্য দিয়ে ড্রেইন কারেন্ট, কালেক্টর কারেন্ট সরাসরি আমার পি বডি রিজিয়নের মধ্যে যে তৈরিকৃত চ্যানেল, সেই চ্যানেলের মধ্য দিয়ে এমিটারের মধ্যে প্রবাহিত হবে। তাহলে কি হলো, আমি যখন সাপ্লাই দিয়েছিলাম ভিসিসি কালেক্টর এবং এমিটারের মধ্যে, তখন কিন্তু কারেন্ট যায়নি। যখন আমি গেটে একটি পজিটিভ সাপ্লাই দিয়ে আমার চ্যানেলের মধ্যে চার্জ ক্যারিয়ার, ইলেকট্রন বা নেগেটিভ চার্জ ক্যারিয়ার তৈরি করেছি, তখনই আমার এন প্লাস থেকে এন মাইনাসের দিকে কারেন্ট প্রবাহ হয়েছে। সেই সাথে কি হয়েছে, আমার J3 জাংশনকে ভেদ করে ভিসিসি সাপ্লাই থেকে কারেন্ট প্রবাহিত হয়ে এই পি বডি রিজিয়নকে ক্রস করে এমিটারের মধ্যে গিয়ে আমার কালেক্টর টু এমিটার কারেন্ট প্রবাহকে শুরু করেছে বা স্টার্ট করেছে। ঠিক আছে, তাইলে আমরা দেখলাম যে একটা ভিসিসি সাপ্লাই প্রদানের পর কিভাবে গেট ভোল্টেজ দিয়ে আইজিভিটিকে কন্ডাকশন মোডে নিয়ে যাওয়া যায়। এখন যদি আমি গেট ভোল্টেজটা তুলে দিই, তাহলে সাথে সাথে কিন্তু আইজিভিটি অফ কন্ডিশনে চলে যাবে। খুব সহজভাবে কিন্তু আমরা আইজিভিটির অপারেশনটা ঘটাতে পারি।
যা আমি তোমাদের ব্যাখ্যায় বলেছি প্রত্যেকটা বিষয়ে এখানে উল্লেখ আছে। তোমরা এই লেখাগুলো পড়লে এবং আমার লেকচারটা শুনলে এটার অপারেশন নিয়ে আরো কনফার্ম হতে পারবে। ইকুইভ্যালেন্ট সার্কিট দিয়েছি, এটা সিম্পলিফাইড, এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট। এগুলো আগে একবার দেখেছি, এই সিম্পলিফাইডটা দেখানোর জন্য আমি তোমাদেরকে ইকুইভ্যালেন্ট সার্কিটটা আবার এখানে এনেছি। আমরা এখন ক্যারেক্টারিস্টিক্স কার্ভ অঙ্কন করব। ক্যারেক্টারিস্টিক্স কার্ভ যদি অঙ্কন করতে যাই, আমরা একটা আইজিবিটি কে এই চিত্ররূপ অনুযায়ী বায়াজিং প্রদান করব। এখানে যদি ভিজি দেই, এটা দিয়ে ভেরিয়েবল বোঝাচ্ছে, এটা দিয়ে ভেরিয়েবল বোঝাচ্ছে। তাহলে খুব সহজেই আমরা বর্ণনার সাথে যদি তার ক্যারেক্টারিস্টিক্স কার্ভকে মিলাই, আমরা যখন কোনো গেট ভোল্টেজ না দিয়ে আমি কি দেব, ভিসিই সাপ্লাই প্রদান করব। কি দেব, ভিসিই সাপ্লাই প্রদান করব এই ভিসিসির মাধ্যমে, তখন কিন্তু কোনো কারেন্ট প্রবাহ হবে না। কিন্তু আমি যখনই পর্যায়ক্রমে 6 ভোল্ট, 7 ভোল্ট, 8 ভোল্ট, 9 ভোল্ট, 10 ভোল্ট গেট ভোল্টেজ প্রদান করব, সাথে সাথে আমার গেট ভোল্টেজ প্রদানের সাথে সাথে কি হবে, কালেক্টর কারেন্টের উন্নতি ঘটবে, অর্থাৎ কালেক্টর কারেন্ট বৃদ্ধি পাবে। এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে কালেক্টর কারেন্টটা সরাসরি আমার ভিসিসির সাথে পরিবর্তিত না হয়ে পরিবর্তিত হচ্ছে ইনপুট ভোল্টেজের উপর। কিসের উপর, ইনপুট ভোল্টেজের উপর। এই ক্যারেক্টারিস্টিক্স কার্ভ থেকে আমরা দেখলাম যে একটি আইজিবিটির কালেক্টর কারেন্ট ইনপুট ভোল্টেজের পরিবর্তনের সাথে পরিবর্তিত হয়। এবং এই সম্পর্কটাকে দেখানোর জন্য আমরা এখানে একটা ক্যারেক্টারিস্টিক্স কার্ভ রেখেছি, সেটাকে বলা হচ্ছে গেট এমিটার ভোল্টেজ, আর এদিকে আছে কালেক্টর কারেন্ট। অর্থাৎ গেট এবং এমিটারের মধ্যে যে ভোল্টেজটা প্রয়োগ করা হবে তার সাথে কালেক্টর কারেন্টের বা আউটপুট কারেন্টের পরিবর্তন। এই পরিবর্তনটা থেকে আমরা এটাকে বলছি ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। অর্থাৎ ইনপুট ভোল্টেজের সাথে আউটপুট কারেন্টের পরিবর্তনকে যে কার্ভের মাধ্যমে প্রকাশ করা হয় সেটাকে বলা হয় ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। এবং সেই ভোল্টেজ বৃদ্ধির সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি কালেক্টর কারেন্ট বৃদ্ধি পাচ্ছে। ওকে, আমরা নেক্সটে যাচ্ছি। যা আমি বলেছি বর্ণনাটা এখানে পরিষ্কারভাবে লেখা আছে, তোমরা দেখে নিবে। এটা আমি এনেছি, এটা এবং আগের সার্কিটটা সেম। এখানে একটা লাইন দেখানো হয়েছে ব্রেকডাউন ভোল্টেজ, অর্থাৎ প্রত্যেকটা আইজিবিটি একটা ব্রেকডাউন ফরওয়ার্ড ব্রেকডাউন ভোল্টেজ আছে, যে ভোল্টেজটা পর্যন্ত সে কাজ করতে পারে তার উপরে ভোল্টেজ দিলে সেই আইজিবিটিটা নষ্ট হয়ে যাবে, সেটাকে বলা হয় আইজিবিটির ব্রেকডাউন ভোল্টেজ, যে ম্যাক্সিমাম ফরওয়ার্ড ভোল্টেজে সে কাজ করতে পারে। প্যারামিটার্স, এ ভোল্টেজ রেটিং আইজিবিটি আপ টু 6500 ভোল্ট, কারেন্ট হচ্ছে 2400 অ্যাম্পিয়ার, 20 কিলো হার্টজে সে কাজ করতে পারে। এবং মিডিয়াম পাওয়ার অ্যাপ্লিকেশনে তাকে ব্যবহার করি, ডিসি এসি মোটর ড্রাইভ, পাওয়ার সাপ্লাই এবং সলিড স্টেট রিলে বা কন্ট্রাক্টরস। এখন কনভেনশনাল মসফেট এবং বিজেটির স্থলে আমরা আইজিবিটিকে ব্যবহার করছি। এখানে কিছু প্র্যাকটিক্যাল আইজিবিটির স্ট্রাকচার দেওয়া আছে, নাম্বার দেওয়া আছে, তার স্পেসিফিকেশন দেওয়া আছে। আমরা স্পেসিফিকেশনগুলো মনে রাখবো এবং আমরা সার্চ দিয়ে নেটে ওই ডিভাইসটা দিয়ে সার্চ দিলে আমরা তার আরো ডিটেইল স্পেসিফিকেশন পাবো। এখানে একটা পার্থক্য দেওয়া হয়েছে, পার্থক্যটা তোমরা দেখবে। অলরেডি আমরা আলোচনা করেছি যে বাইপোলার মসফেটকে বাদ দিয়ে আমরা কেন আইজিবিটির দিকে যাচ্ছি। তাহলে দেখি যে এটা ভেরি হাই, 1 কিলো ভোল্টের উপরে, এটা এম্পিয়ার রেটিং অনেক হাই, 500 এম্পিয়ারের উপরে। এটা হচ্ছে ভোল্টেজ ভিজি, 4 থেকে 8 ভোল্ট ইনপুট ড্রাইভ ভোল্টেজ লাগে, অর্থাৎ এই ভোল্টেজটা দিলে সে কাজ করে। আর মসফেটে লাগতো 3 থেকে 10 ভোল্ট। আর এটা হচ্ছে কারেন্ট অপারেটেড ডিভাইস, এ দুটো হচ্ছে ভোল্টেজ অপারেটেড ডিভাইস। এই কারেন্ট অপারেটেড ডিভাইসে এটাকে বলা হচ্ছে কারেন্ট গেইন, এইচএফই কে, অর্থাৎ কারেন্ট গেইন 20 থেকে 200 হলেই বাইপোলার ট্রানজিস্টর কাজ করে। ইনপুট ইম্পিডেন্স, আউটপুট ইম্পিডেন্স, সুইচিং স্পিড এবং কস্ট, এই চারটা তোমরা পড়ে নেবে। অ্যাপ্লিকেশনগুলো কি কি আছে, সুইচ মোড পাওয়ার সাপ্লাইতে আমরা একে প্রথমত ব্যবহার করেছি, তারপরে ইউপিএস এ ব্যবহার করেছি, এসি এবং ডিসি মোটর ড্রাইভ কন্ট্রোলে ব্যবহার করতে পারি, চপারে ব্যবহার করতে পারি, ইনভার্টারে ব্যবহার করতে পারি, এবং সলিড স্টেট রিলে বা কন্ট্যাক্টর সলিনয়েড ডিভাইসে বা ড্রাইভে আমরা ব্যবহার করতে পারি। সে সাথে আমাদের আইজিবিটি শেষ হলো, আমরা চলে গেলাম স্ট্যাটিক ইন্ডাকশন থাইরিস্টরের বর্ণনায়। আসি, স্ট্যাটিক ইন্ডাকশন থাইরিস্টরের মধ্যে একটা কথা লেখা আছে প্যাসিভেশন লেয়ার। এই লেয়ারটা আমি একটু ব্যাখ্যা দিয়েছি। প্যাসিভেশন লেয়ারটা হচ্ছে একটা সিলিকন ডাইঅক্সাইডের লেয়ার। এই লেয়ারটাকে সাধারণত ট্রানজিস্টরের বা কোনো একটা ইলেকট্রনিক ডিভাইস তৈরি করার ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। সেই ব্যবহারের কারণটা হচ্ছে, মূল কারণটা হচ্ছে কি, এটা ব্যবহারের মূল কারণ হচ্ছে যখন আমরা কোনো ডিভাইসকে গঠন করব, যে ফেব্রিকেশন প্রসেসের সারফেসের উপর যেন কোনো স্ক্র্যাচ না পড়ে, এবং আউটার সাইডে যখন ব্যবহার করি তার মূল কারণ হচ্ছে মোবাইল আয়নিক যে সমস্ত কন্টামিনেশন হতে পারে, অর্থাৎ বাইরের পরিবেশ থেকে আয়নিক কোনো কন্টামিনেশন যদি আমার ডিভাইসকে ক্ষতিগ্রস্ত করতে পারে, অপারেশনকে প্রভাবিত করতে পারে, আমরা যদি এই ধরনের একটি সিলিকন ডাইঅক্সাইড শিল্ডিং ব্যবহার করি সেটাকে আমরা বলি
প্যাসিভেশন লেয়ার। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম এটা একটা এসআইটি ডিভাইস ফিজিক্যাল ভিউ, এটা একটা তার কনস্ট্রাকশন। এটা হলো তার সিম্বল, এটা হলো তার সিম্বল। কনস্ট্রাকশন, আমরা যদি কনস্ট্রাকশনটা করতে যাই তাহলে এটাকে আবার একটু পর্যালোচনা করি, যে এখানে n প্লাস n মাইনাস এবং n এই তিনটা লেয়ারের ডিফারেন্ট ডিফিউশন নিয়ে, অর্থাৎ চার্জের অবস্থান নিয়ে আমরা একটা n চ্যানেল তৈরি করেছি, যে n চ্যানেলের ভিতরে একটা পি টাইপ লেয়ারকে ভারিড করে দেওয়া হয়েছে, প্রবিষ্ট করে দেওয়া হয়েছে, যেটাকে বলা হচ্ছে গেট লেয়ার। কি বলা হচ্ছে? গেট লেয়ার। কি বলা হচ্ছে? গেট লেয়ার। তাহলে এভাবে করার কারণে হলো কি, আমার চ্যানেল রেজিস্ট্যান্স কমে যাবে এবং চ্যানেলের কন্ডাক্টিভিটি বৃদ্ধি পাবে। ঠিক আছে, এর ফলে এ ধরনের চ্যানেল রোধকের মান কম হয় এবং সেই সাথে কম মানের চ্যানেল ভোল্টেজ ড্রপ হয়। কি জন্য? পি প্লাস বারিড গেট স্ট্রাকচারের জন্য। ঠিক আছে, এটাকে আরো বলা হচ্ছে যে ভার্টিক্যাল স্ট্রাকচার। কেন বলা হচ্ছে আমরা পরে আসছি। এই ভার্টিক্যাল স্ট্রাকচার বলা হচ্ছে এজন্য, যখন কোনো ভার্টিক্যাল স্ট্রাকচার বিবেচনা করা হয় তখন কোনো ডিভাইসের মধ্যে একই সাথে একাধিক চ্যানেল তৈরি করা যায়, একাধিক ডিভাইসকে তৈরি করা যায়, যাতে তার ভোল্টেজ এবং কারেন্ট ক্যাপাসিটি বৃদ্ধি করা যায়। আর এসআইটি হচ্ছে এরকম একটি ভার্টিক্যাল স্ট্রাকচার ফেট, যাতে একাধিক গেট ব্যবহার করা হয়েছে, একাধিক চ্যানেল ব্যবহার করা হয়েছে, এতে তার ইন্টারনাল ভোল্টেজ ড্রপ কমে যাচ্ছে এবং তার কন্ডাক্টিভিটি এবং সুইচিং স্পিড সবকিছু বৃদ্ধি পাচ্ছে। ক্যারেক্টারিস্টিক্স অফ এসআইটি অনেকগুলো বিষয় এখানে দেওয়া আছে, আমরা দেখি। হাই পাওয়ার, হাই ফ্রিকোয়েন্সি ড্রাইভ, হাই conduction drop with very low turn and turn off time result in low on off energy losses, short channel length, low gate source resistance, low gate source capacitance, a small thermal resistance, channel resistance 0.5 ohms. ঠিক আছে, larger drop in SIT make it unstable for general power electronic application. 90 volt conduction drop at 1500 volt and 180 ampere, and equivalent thyristor of GTO drop may be around 2 ভোল্ট। এখানে একটা ড্রব্যাক্স এর কথা বলা হয়েছে, সেই ড্রব্যাক্সটা হলো এসআইটিতে যদি 90 ভোল্ট কন্ডাকশন ড্রপ হয়, অর্থাৎ কন্ডাকশনে তার 90 ভোল্ট ড্রপ হয়, যখন এসআইটি দুটি টার্মিনাল এত ভোল্টেজ এবং তাকে 180 এম্পিয়ার কারেন্টে কন্ডাকশন করানো হয়, কিন্তু পক্ষান্তরে জিটিওতে ভোল্টেজ ড্রপ অনেক কম। লো নয়েস, লো ডিস্টরশন, হাই অডিও ফ্রিকোয়েন্সি পাওয়ারকে অ্যাম্প্লিফাই করতে পারে। সুইচিং টাইম 0.2 মাইক্রোসেকেন্ড থেকে 3.5 মাইক্রোসেকেন্ড। অপারেটিং ফ্রিকোয়েন্সি 100 কিলোহার্জ। ম্যাক্সিমাম ড্রেন সোর্স ভোল্টেজ 1200 ভোল্ট এবং ম্যাক্সিমাম ড্রেন সোর্স কারেন্ট 300 অ্যাম্পিয়ার। এখন আসি আমরা অপারেশন। অপারেশনে নেওয়া একদম সহজ। আমরা যদি ড্রেন এবং সোর্সের মধ্যে এই ভিডিএস সাপ্লাইটা প্রদান করি এবং কোনো ভিজিএস সাপ্লাই প্রদান না করে থাকি, তাহলে কিন্তু আমার ড্রেন থেকে সোর্সের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হবে। অর্থাৎ নর্মাল কন্ডিশনে কোনো ভিজিএস প্রদান করা না হলে এই এসআইটি কন্ডাকশন মোডে থাকে, ফুল কারেন্ট তার মধ্যে দিয়ে প্রবাহিত হবে। কিসের মধ্য দিয়ে? এই এন মাইনাস থেকে এন চ্যানেলের দিকে, ওর থেকে ড্রেন থেকে সোর্সের দিকে। ঠিক আছে, তাহলে বোঝা যাচ্ছে যে এটা একটা নর্মালি অন কন্ডিশন ডিভাইস। নর্মালি সে অন থাকে যতক্ষণ পর্যন্ত আমরা গেটে কোনো সরবরাহ প্রদান করব না। আর যখনই আমরা গেটে সরবরাহ প্রদান করব, কি হয় দেখি। যখনই আমরা গেটে সরবরাহ প্রদান করব, এই ভিজিএস সাপ্লাইটা এখানে দেব, সাথে সাথে এই পি টাইপ যে গেট রয়েছে, পি টাইপ গেট এর সাথে আমার এন এর সাথে রিভার্স বায়াস কন্ডিশন তৈরি হবে। যেহেতু এটা পিতে আমি নেগেটিভ দিয়েছি, রিভার্স করেছি, তাহলে এখানে একটা রিভার্স বায়াস ভোল্টেজের কারণে ডিপ্লেশন লেয়ার তৈরি হবে। ধীরে ধীরে কারেন্ট প্রবাহ বাধাগ্রস্ত হবে এবং কমতে থাকবে। এরপর যদি আমরা এই ভোল্টেজকে আরো বৃদ্ধি করে দিই, এখানে 3টা ব্যাটারি, এখানে 2টা ব্যাটারি, এর অর্থ হচ্ছে এখানে ভোল্টেজকে বাড়ানো হয়েছে। কোন ভোল্টেজকে? রিভার্স ভোল্টেজকে। কোথায় দিয়েছি? গেটে দিয়েছি। দেওয়ার সাথে সাথে এই পি প্লাস এবং এন মাইনাস যে লেয়ার রয়েছে, সেই লেয়ারের মধ্যে এত বেশি রিভার্স বায়াস তৈরি হবে যে ডিপ্লেশন লেয়ার বৃদ্ধি পেয়ে ড্রেন থেকে সোর্সের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহের জন্য যে চ্যানেল ছিল, সেই চ্যানেলটাকে বন্ধ করে দেবে এবং কারেন্ট প্রবাহ সম্পূর্ণরূপে বন্ধ হবে। এই কথাটুকুকে এখানে লিখে দেওয়া হয়েছে যে এ চিত্র দিয়ে কি নির্দেশ করা হয়েছে এবং বি চিত্র দিয়ে কি নির্দেশ করা হয়েছে। তাহলে আমরা তার অপারেশনে জেনে গেলাম যে একটা এসআইটিকে আমরা কত সহজে অপারেশনে নিতে পারি। ড্রেনকে করা হয়েছে পজিটিভ, সোর্সকে করা হয়েছে নেগেটিভ, এবং গেটে দেওয়া হয়েছে নেগেটিভ। কার সাপেক্ষে? সোর্সের সাপেক্ষে। ওকে, এই বর্ণনাটা এখানে লেখা আছে,
স্পেসিফিক্যালি করে দিয়েছি এসআইটি ইজ এ নর্মালি অন ডিভাইস। এরপর আমরা তাকে গেট ভোল্টেজ দেব, রিভার্স গেট ভোল্টেজ দেব, এবং তাকে রিভার্স ভোল্টেজ বৃদ্ধির সাথে সাথে সে এক পর্যায়ে অফ কন্ডিশনে চলে যাবে। এর ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা আমরা একটু পর্যালোচনা করে দেখি যে নর্মালি যখন গেটে কোনো ভোল্টেজ ছিল না তখন ম্যাক্সিমাম কারেন্ট প্রবাহিত হচ্ছে। যখন আমরা ধীরে ধীরে 1 2 3 4 5 6 7 8 9 এভাবে রিভার্স ভোল্টেজটা প্রদান করেছি, তখন ধীরে ধীরে তার ড্রেন কারেন্ট কমতে কমতে একসময় জিরোর কাছাকাছি পজিশনে চলে এসেছে। তাহলে বোঝা যাচ্ছে যে একটা এসআইটি কে আমরা বায়াস প্রদান করার পর, ড্রেন টু সোর্স বায়াস প্রদান করার পর গেটের বায়াসকে নিয়ন্ত্রণ করে তার কারেন্ট প্রবাহের পরিমাণকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। এর অ্যাপ্লিকেশনটা কি আছে? এম এবং এফএম ট্রান্সমিটার, ইন্ডাকশন হিটার্স, হাই ভোল্টেজ, লো কারেন্ট পাওয়ার সাপ্লাই এবং আল্ট্রাসনিক জেনারেটরে আমরা একে ব্যবহার করতে পারি। কাকে ব্যবহার করতে পারি? এসআইটি কে। এসআইটি মানে কি? স্ট্যাটিক ইন্ডাকশন ট্রানজিস্টর। লেকচার সেশনটা এখানে শেষ করলাম। এখন তোমাদের কাছ থেকে প্রশ্ন আশা করছি, তোমরা কমেন্টস লাইনে প্রশ্নগুলো করবে। আমি হয়তো সাথে সাথে তোমাদের উত্তরগুলো দিতে পারবো না, কারণ সময়ের স্বল্পতা আছে, আর কিছুক্ষণের মধ্যে আমাকে আমার ট্রান্সমিশন শেষ করতে হবে। তোমরা কমেন্টস লাইনে তোমাদের প্রয়োজনীয় প্রশ্নগুলো লিখে দেবে, আমি প্রশ্নগুলোর উত্তর আগামী ক্লাসের শুরুতে তোমাদেরকে প্রদান করার জন্য চেষ্টা করে যাব। এখানে অনেকগুলো প্রশ্ন দেওয়া হয়েছে, এই প্রশ্নগুলো তোমরা একটু বাসায় বসে ভালো করে দেখবে। আর সবচেয়ে বড় কথা হলো, আমাদের এখন ইনফরমেশন এর ফ্লো যথেষ্ট রয়েছে। আমরা আমাদের গুগলে ঢুকে যদি গুগল সার্চে আমরা সার্চ দিই, তাহলে যে কোনো বিষয় সম্পর্কে কিন্তু আমরা সহজে জানতে পারি। সো আমরা আমাদের যে কোনো হেল্পের জন্য প্রথম আমরা গুগলের কাছে যাব, গুগলকে আমরা আস্ক করব। গুগল কিন্তু আমাকে অনেকগুলো প্রশ্নের সমাধান অনায়াসে দিতে পারবে। আর ইংরেজি যখন বুঝবে না, গুগল ট্রান্সলেটর আছে, বিন ট্রান্সলেটর আছে, এদের সহায়তা নেবে। তাহলে অন্য কারো কাছে যাওয়া লাগবে না, তুমি নিজেই তোমার গুগল থেকে সহায়তা নিয়ে নিজের অনেকগুলো সমস্যার সমাধান করতে পারবে। আর যেখানে কনফিউজ লাগবে সেখানেই তুমি এই গুগলের সহায়তা নেবে। এতে করে তোমার অনেকগুলো বেনিফিশিয়ারি পাবে, ওখানে অনেক ধরনের ইনফরমেশন ফ্লোতে রয়েছে। নেক্সট ক্লাসে আমরা এমসিটি নিয়ে আলোচনা করব। এই 2 নম্বর চ্যাপ্টারের আমাদের একটা অংশ আমরা রেখে গেছি, সেটা হচ্ছে মোস্ট কন্ট্রোল থাইরিস্টর। আমরা এটাকে আগামী ক্লাসে আলোচনা করব। আর 3 নম্বর চ্যাপ্টার নিয়ে আমরা যাব, সেখানে রয়েছে আমাদের জিটিও এবং এসআইটিএইচ। এখন আমরা পড়েছি এসআইটি, আর সামনের ক্লাসে পড়ব স্ট্যাটিক ইন্ডাকশন থাইরিস্টর। আজকে পড়েছি ট্রানজিস্টর। ঠিক আছে? এই ক্লাসটা যদি তোমরা আবার দেখতে চাও, তাহলে আমাদের A2I থেকে এই ওয়েবসাইটে এবং ফেসবুকের যে লাইভটা আমরা করেছি, এখান থেকে তোমরা এর ভিডিও অংশটুকু পাবে। তোমরা চেষ্টা করবে বারবার এই ভিডিওগুলো দেখার জন্য। এখানে তোমাদের যে ল্যাগিংস গুলো থাকবে বা অজানা বিষয়গুলো থাকবে, সে বিষয়গুলোকে চেষ্টা করবে জেনে নেওয়ার জন্য। আর প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট লাইনে অবশ্যই করবে। ঠিক আছে? তাহলে আমরা আজকের মতো ট্রান্সমিশন এখানে শেষ করব। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, পড়ালেখা করে তোমার সময়টা ব্যয় করার চেষ্টা করো। সময়ের অপচয় করো না, সময় অনেক মূল্যবান। আর ইংরেজিকে ভয় পেও না, আমি আবারও বলছি, ইংরেজিকে ভয় পেও না। সামনের জীবনে তুমি যদি গ্রাজুয়েশনে করতে যাও, তোমার ইংরেজি লাগবে। তুমি যদি ইন্ডাস্ট্রিতে চাকরি করতে যাও, তোমার ইংরেজি লাগবে। সো এখন থেকেই ইংরেজির প্রতি ভালোবাসা রেখে, বাংলা ভাষার প্রতি তোমার সম্পূর্ণ শ্রদ্ধা, ভালোবাসা সবকিছু রেখে তোমাকে ইংরেজিকে পড়তে হবে বিশ্বকে জয় করার জন্য। এই কথাটুকু মনে রাখবে। তাহলে ধন্যবাদ সকলকে। আমরা আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি।